অডিও কথনে সবাইকে স্বাগতম। গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে থাকব রাজিয়া সুলতানা। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অনেকেই একা। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি। আজকে আমি পড়ছি দ্বিতীয় পর্ব। শেষ রাত্রে হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেলাম। শাশুড়ি কাঁদছেন। পড়িমড়ি করে ছুটে গেলাম। দরজা খোলা। শ্বশুরের পায়ের ওপর পড়ে কাঁদছেন শাশুড়ি। শ্বশুর নেই। আমাকে দেখা মাত্র শাশুড়ি চিৎকার করে বললেন, দেখ দেখ, আমার কপাল পুড়িয়ে ভালো করে দেখ, ডাইনি ডাইনি নিয়ে এসেছিলাম। ও বাবা গো, আমার কি হবে গো। একটা মানুষ চলে গেছেন। জীবনে এই প্রথম কাউকে মরে যেতে দেখলাম। সেই আঘাত ছাপিয়ে অন্য এক আঘাত আমাকে অসাড় করে দিল। এই সময় ও ছুটে এলো। বাবার প্রাণহীন শরীর দেখে হাউ হাউ করে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে শাশুড়ি চিৎকার করলেন, চুপ কর, নিজের হাতে বাপকে খুন করে এখন নাটক করা হচ্ছে। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। যতক্ষণ না অন্য আত্মীয় স্বজনরা এসে পৌঁছান ততক্ষণ তিনি আমাদের কাছে ঘেঁষতে দেননি। অবিরাম গালমন্দ করে গিয়েছেন। আর সেই সব শুনতে শুনতে ও বলল, বউ চলো এখান থেকে চলে যাই, এখানে এরপরে থাকা আর উচিত নয়। আমি বললাম, কি বলছো, তোমার বাবা মারা গিয়েছেন আর তুমি চলে যাবে? কিন্তু মা যদি পুলিশকে বলে আমি বাবাকে খুন করেছি? আমার দ্বিতীয়বার সন্দেহ হলো। ডাক্তার বলে গেলেন হৃদরোগের পরিণতি। ডেথ সার্টিফিকেটও লিখে গেলেন। তারপর আত্মীয় স্বজনরা এসে গেলে একবারই লোকের সামনে ও আমাকে জিজ্ঞেস করলো, বউ আমি ভগবানকে জিজ্ঞাসা করব? আমি অন্যমনস্ক ছিলাম, তাই জিজ্ঞাসা করলাম, কি বাবাকে বাঁচিয়ে দিতে পারবে কিনা? সবাই অবাক হয়ে তাকালো। আমি ওর হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে এসে জিজ্ঞাসা করলাম, এসব কি হচ্ছে? লোকে পাগল ভাববে তোমাকে। কেন? মানুষ যখন পুজো করতে বসে, ভগবানের সঙ্গে কথা বলে, তখন তো কেউ পাগল ভাবে না? আমি জিজ্ঞাসা করলে ভাববে কেন? কথা বলতে বলতে ওর চোখ মুখ অন্যরকম হয়ে যাচ্ছিল। সেই সময় আমার মনে হয়েছিল এখন এই শোকের সময় ওকে যেতে দেয়া ঠিক হবে না। যে আঘাত পেয়েছে সেটা সইয়ে দেবার চেষ্টা আমার করা উচিত। কিন্তু শ্বশুরের মৃতদেহ বাইরে পড়ে আছে আর বৌমা স্বামীকে নিয়ে ঘরে বসে থাকবে, সেটাও তো হয় না। আমাকে বেরোতে হলো। শ্রাদ্ধ শান্তি চুকে গেলে ওকে নিয়ে টিটাগড়ে গেলাম। তখন ও সম্পূর্ণ স্বাভাবিক। শুধু সমস্যায় পড়লে ওর ভেতরে অস্বাভাবিকত্ব ফুটে ওঠে। ভগবানের সাথে কথা বলে। নিজের অনার্সের ফার্স্ট ক্লাস পাওয়ার কথা গর্বের সঙ্গে বলতে থাকে। ওটা যে অনেকবার শুনেছি তা খেয়াল থাকে না। এবার আমি বলা মাত্রই ও ডাক্তারবাবুর কাছে যেতে রাজি হলো। তিনি পরীক্ষা করে রায় দিলেন যে ও সন্তান উৎপাদনে সম্পূর্ণ সক্ষম, শুধু একটা সামান্য অপারেশন দরকার। ওর প্রায় স্বাভাবিক কথাবার্তা শুনে মা আমাকে বললেন, খুকি তুই কি করবি? কি করব মানে? তোদের সন্তান আসুক আমরা সবাই চাই, কিন্তু তোর কি মনে হয় ও সম্পূর্ণ সুস্থ? মাঝে মাঝে সন্দেহ হয়। তোর সঙ্গে কেমন ব্যবহার করে? খুব ভালো। কিন্তু ওদের পরিবারে যে রোগ আছে তা যদি ওর মধ্যে প্রকাশ পায় তাহলে তো সেটা তোদের বাচ্চারও হতে পারে। তখন কি করবি? মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন। আমি কি করব? নিজের সঙ্গে সেই যে লড়াই শুরু হয়ে গেল তা আজও শেষ হলো না। শুধু বাচ্চার ব্যাপারে সেই লড়াইটা সীমাবদ্ধ রইল না। আমার অস্তিত্ব, আমাদের সম্পর্কের ক্ষেত্রেও শেষ তক ছড়িয়ে গেল। শেষ পর্যন্ত যেটা মেনে নিতে বাধ্য হয়েছি সেটাই জীবন। ডোভার লেনে থাকার সুবিধে পেয়ে চলে আসার পর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় চুকেছে। প্রথম প্রথম যখন দেখা করতে যেতাম শাশুড়ি মুখের ওপর বলে দিতেন, ছেলেকে তো বশ করে নিয়ে গেছো, এখন লোক দেখানোর জন্য আসার কি দরকার? দুবার শোনার পর বলেছিলাম, আপনার ছেলেকে বশ করে কোন স্বর্গ আমি পেয়েছি তা আপনি জানেন মা, তবুও কথা বলছেন? তারপর থেকে নিতান্ত বাধ্য না হলে ও বাড়িতে যাই না। ও যায় যায় আর অপমানিত হয়ে ফিরে আসে। প্রথমবার যখন বাড়াবাড়ি হলো, নার্সিংহোমে ভর্তি করতে বাধ্য হলাম, তখন ছুটে গিয়েছিলাম শাশুড়ির কাছে। শুনে উনি বলেছিলেন, ও মা, একটা পাগল নিয়ে তুমি এত ভিড়মি খাচ্ছ যে নার্সিংহোমে পাঠিয়ে দিলে?
আমি সারা জীবন দুটো পাগল সামলে আছি। আর হ্যাঁ, দয়া করে তোমার স্বামীকে আবার এখানে নিয়ে এসো না। পাগল দেখে দেখে ঘেন্না ধরে গেছে আমার। ডাইনি শব্দটা সেই সময় মনে এসেছিল। কোন মা নিজের সন্তান সম্পর্কে ওই কথা উচ্চারণ করতে পারে যদি সে ডাইনি না হয়? ও মানে না, যায় আর অপমানিত হয়। এখন অপমান ব্যাপারটাও ভালো করে বুঝতে পারে না। প্রথমবার গরমের সময় যখন ও সত্যি সত্যি উন্মাদ হয়ে গেল, ডাক্তার যখন ওকে নার্সিং হোমে পাঠাতে বলল, তখন টিটাগড় থেকে মা বাপ ছুটে এসেছিল। একটি উন্মাদ প্রায় নগ্ন অবস্থায় শুধু শরীরের বোঝা হালকা করতে চায়, এই অভিজ্ঞতা তাদের কখনো ছিল না। বাবা বলল, ওকে নার্সিং হোমে পাঠিয়ে তুই টিটাগড়ে ফিরে চল। তারপর আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী ওর সঙ্গে সম্পর্ক চুকাতে বেশি সময় লাগবে না। যে কথা কখনো বলিনি সেদিন বলে ফেলেছিলাম। এই লোকটার সঙ্গেই তোমরা আমার বিয়ে দিয়েছিলে কেন? খোঁজ নিয়ে দেখেছিলে যে ওর দাদারা পাগল? বাবা মাথা নিচু করেছিল। অন্যায় করেছি। তোকে না জেনে জলে ফেলে দিয়েছি মা। ভুল হয়েছিল, এখন সংশোধন করতে দে। আমাকে তোমরা ভাবতে দাও। ওকে নার্সিং হোমে ভর্তি করে দিয়ে এলাম। যাওয়ার সময় প্রচুর ঝামেলা হয়েছিল। ওর সহকর্মীরা জোর করে না নিয়ে গেলে ও কিছুতেই যেত না, আর বারংবার চিৎকার করেছিল, বউ আমাকে যেতে বলো না, ওরা আমাকে মেরে ফেলবে। রাতে শুয়ে ঘুম আসছিল না। মা আজ আমার পাশে। মা কাঁদছিল। মেয়ের ভাগ্য বিপর্যয়ে সব মায়ের চোখেই কান্না আসে। আমি এখন চাইলেই ডিভোর্স পেতে পারি, কিন্তু সেই চাওয়াটা কিছুতেই প্রবল হচ্ছিল না। ওর উপর অদ্ভুত এক মায়া পড়ে গিয়েছিল আমার। শিশুর মতো সরল ছেলেমানুষ একটি পুরুষকে এত বড় নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে রেখে আমি যাই কি করে? নিজের সঙ্গে লড়াইয়ে আমি হেরে গিয়েছিলাম। কলকাতা শহরের একলা থাকা মেয়েদের অনেক সমস্যা। মাথার ওপর গার্জিয়ান নেই জানলে পুরুষ নামক জীবেরা উত্ত্যক্ত করে মারে। কিন্তু একটা ব্যাপারে তাদের ভয় থাকে, সম্পর্ক বেশি দূর এগুলে দায়িত্ব নিতে হতে পারে। কিন্তু বিবাহিতা, স্বামী পাগল এমন মেয়ের সন্ধান পেলে তারা খুশি হয়, কারণ কোনো দায়িত্ব নেই। ওর কিছু সহকর্মী আমাকে সেই রকম ভাবল। তারা আগ বাড়িয়ে ওর চাকরি বাঁচানোর চেষ্টা করে, সেই কথা আমাকে জানাতে রোজই আসতে লাগলো। পাগল না বলে প্রেশারের অসুখে শয্যাশায়ী বলে ডাক্তারের সার্টিফিকেট দাখিল করে চাকরি জিইয়ে রাখলো। নার্সিংহোমে গিয়ে মাইনে তোলার দরখাস্ত সই করিয়ে নিয়ে টাকাটা আমাকে পৌঁছে দিতে তৎপর হলো। আর এসবের বদলে সন্ধেবেলায় ওর ৩ জন সহকর্মীকে সঙ্গ দিতে আমি বাধ্য, তা আবিষ্কার করলাম। ৩ জন একসঙ্গে আসে বলে ব্যাপারটা হাসি ঠাট্টায় সীমাবদ্ধ থাকে। ৩ জনই আমার রূপের প্রশংসায় পঞ্চমুখ। ৩ জনই বিবাহিত, তাই একটা আড়ালের দরকার বোধ করে। মা একটি কাজের মেয়ে পাঠিয়ে দিয়েছিলেন সারা সময়ের জন্যে। এটা ওদের কাছে কাঁটার মতো। ৩ জনই একটু একলা পেলে জিজ্ঞাসা করেছে, দুপুরে মেয়েটা থাকে কিনা। জেনে হতাশ হয়েছে। ৩ জনই চেয়েছে আমি ওদের সঙ্গে বাইরে বের হই, শহরের ক্লাব বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। আমি ভদ্রভাবে আপত্তি করায় হতাশ হয়েছে। শেষ পর্যন্ত ওরা কিন্তু কিন্তু করে প্রস্তাব করলো আমার ওখানে বসে সামান্য পান করবে। আমি বললাম, আমার এখানে কেন? আপনি সামনে থাকলে মন ভালো লাগে, তাছাড়া আপনিও খেতে পারবেন। হাউজিং এর লোকেরা জানতে পারলে কি হবে? জানবে কি করে? আমরা তো ঘরে বসে খাচ্ছি। এখানে সবাই সবার সবকিছু জানে। জানলে জানবে, আমরা কাউকে তো ডিস্টার্ব করছি না। কিন্তু আমাকে তো থাকতে হবে এখানে। শেষ পর্যন্ত অনেক ভেবে ঠিক করলাম, পাড়ার যেসব ছেলে আমাকে বৌদি বৌদি বলে ডাকে তাদের বলবো ওদের কথা। বললামও। ওরা উত্তেজিত হলো। একজন পরামর্শ দিল, ওরা এসে খেতে আরম্ভ করলে আপনি দরজা খুলে দেবেন। তারপর যা করার আমরাই করব। সেই সন্ধেবেলায় ওরা এলো। বোধহয় সামান্য খেয়ে এসেছিল। আমি ফ্ল্যাটে ঢোকার দরজা সামান্য ভেজিয়ে রেখে ওদের সামনে গেলাম। কাজের মেয়েটিকে দিয়ে গ্লাস জল আনিয়ে ওরা মদ ঢাললো। আমাকে খেতে অনুরোধ করলো। আমি আপত্তি করায় একজন বলল, প্রথম দিন ছেড়ে দাও, দেখে অভ্যস্ত হলে ঠিক খাবে। ওরা যখন সবে অর্ধেক খেয়েছে এবং একটু বেচাল কথা বলতে আরম্ভ করেছে, তখন হুড়মুড় করে ছেলেরা ঢুকে পড়ল। ওদের নেতা বলল, এটা ভদ্রপাড়া তা জানেন?
৬-৭ জন ছেলেকে দেখে ৩ জন প্রচণ্ড ঘাবড়ে গেল। একজন একটু প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু ছেলেরা তাকে থামিয়ে দিল। ওদের নেতা বলল, বৌদি, দাদা হাসপাতালে আর আপনি এই লম্পটগুলোর সঙ্গে বসে মদ খাচ্ছেন? বললাম, আমি খাইনি। ওরা তোমাদের দাদার অফিসের লোক, উপকার করেন বলে রোজ আসেন। আজই প্রথম আমার আপত্তি সত্ত্বেও মদের বোতল খুলেছেন। ছেলেটা জিজ্ঞাসা করলো, বৌদির আপত্তি সত্ত্বেও এখানে আপনারা মদ খাচ্ছেন? ওরা চুপ করেছিল, কিন্তু ধমক খাওয়ার পর একজন স্বীকার করলো, হ্যাঁ। আপনার নাম কি? স্বপন মিত্র। আপনার? অরুণ দত্ত। আপনার? স্বজন চৌধুরী। মদের গ্লাস তুলে ধরুন, ধরুন বলছি। ওরা যে যার গ্লাস তুলতেই ফ্ল্যাশ জ্বলল। ওরা হতভম্ব। বলুন, আমরা অন্যায় করেছি, আর করব না, অসহায় মহিলাকে বিপদে ফেলব না। ওরা বলতে বাধ্য হলো। সঙ্গে সঙ্গে আরেকটি ছেলে এগিয়ে এলো। তার হাতে টেপ রেকর্ডার। সেটা ঘুরিয়ে নিয়ে এতক্ষণ ধরে যেসব কথা হয়েছে তা বাজিয়ে শোনালো। এবার নেতাটি বলল, বোতল নিয়ে আপনারা চুপচাপ বেরিয়ে যান। আপনাদের আমরা মারছি না, কিন্তু এই প্রমাণগুলো থাকছে। যদি দাদার চাকরির কোনো ক্ষতি হয় তাহলে এগুলো আপনাদের অফিসে এবং বাড়িতে পাঠিয়ে দেব। যান। ওরা সুর করে বেরিয়ে গেল। ছেলেরা বলল, আর ভয় নেই বৌদি, ওরা কখনোই আপনাকে বিরক্ত করবে না। ক্যাসেটটা আপনি রাখুন, আর ছবির প্রিন্ট হলে পাঠিয়ে দেব। কত খরচ হবে? দূর, সেটা আপনাকে দিতে হবে না। আমাদের একটা ক্লাব আছে, তার চাঁদায় হয়ে যাবে। চলি। ওরা চলে গেল। এরপর থেকেই ওই ৩ জন আর এই বাড়িতে আসেনি। পরের মাসে ওর সই করা দরখাস্ত নিয়ে অফিসে মাইনে আনতে গিয়ে দেখলাম কেউ কোনো আপত্তি করল না। ওই ৩ জন এমন মুখ করে রইল যেন আমাকে কোনোদিন দেখেইনি। স্বামী ফিরে এলো। নার্সিং হোম থেকে ফিরে দিন ১০ টানা ঘুমালো। ওকে সেই সময় খাইয়ে দিতে হয়েছে আমাকে। জোর করে বাথরুমে নিয়ে যেতে হয়েছে। ১০ দিন পরে আমাকে বলল, জানো বউ, ওরা আমাকে খুব মেরেছে। কারা? নার্সিং হোমে, ইলেকট্রিক শক দিয়ে। উহ, আমি কি পাগল হয়ে গেছি বউ? না, এখন তুমি ঠিক আছো। কাজের মেয়েটিকে দেখে জিজ্ঞাসা করল, এ কে? এখানে কাজ করে। ওর খুব দুঃখ না? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিন্তু ২ দিনের মধ্যেই কাজের মেয়েটির হাব ভাব বদলে গেল। একটা কথা দুবার না বললে কাজ হয় না। দাদাবাবু ডাকলেই ছুটে যায়। একদিন দেখলাম আমার পাউডার মুখে মেখেছে। আমি ওকে সোজা মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমি একা হয়ে যেতে স্বামী বলল, ওকে ছাড়িয়ে দিলে কেন বউ? ইচ্ছে হলো তাই। কিন্তু তোমার যে খুব কষ্ট হবে। হোক। আচ্ছা, আমি যদি আরেকটা বিয়ে করি তাহলে তুমি রাগ করবে? একটা কেন, যত ইচ্ছে করো। যত ইচ্ছে। ও সরে গেল সামনে থেকে। আমি রান্না করছিলাম। ঘন্টাখানেক পরে ও আবার এলো ৩টে কাগজ হাতে নিয়ে। চিঠি লিখলাম। কাকে? অন্যমনস্ক হয়ে কথাটা বলেই সচেতন হলাম। আজ পর্যন্ত ওকে তো চিঠি লিখতে দেখিনি। কাকে লিখছে? প্রথম চিঠি রেখাকে, তোমার কম্পিটিটর। দ্বিতীয় শ্রীদেবীকে, তৃতীয় লতাকে। তুমি জানো না বউ, এই ৩ জন আজ পর্যন্ত বিয়ে করতে পারল না। কি ভীষণ দুঃখী। তুমি কি করবে? আমি লিখেছি, দাঁড়াও পড়ছি, শোনো। মাই ডিয়ার রেখা, আশা করি তোমার শরীর ভালো আছে। তোমার মন যে ভালো নেই তা আমার চেয়ে বেশি কেউ জানে না। যেসব পুরুষ তোমাকে দুঃখ দিয়েছে তাদের সংখ্যা বেশি হলেও ব্যতিক্রম আছে। যেমন আমি। আমার পরিচয় দিচ্ছি। আমি মাসে ৪,৭০০ টাকা মাইনে পাই। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, ফর্সা। আমার বউ আমাকে খুব হ্যান্ডসাম বলে। ও হ্যাঁ, আমার বউও খুব সুন্দরী, তোমার মতো। আমি তোমাকে বিয়ে করলে তার কোনো আপত্তি হবে না। তাড়াতাড়ি তোমার মতামত জানাও। পড়া শেষ করে ও তাকালো। কিরকম লাগলো? দারুণ। সেই শুরু হলো। চিঠি পোস্ট করেই লেটার বক্স খুলে দেখতো উত্তর এসেছে কিনা। একটু ভালো হতেই অফিস যেতে শুরু করলো। তারাও জেনে গেল ওর চিঠিপত্রের কথা। একদিন লেটার বক্সে চিঠি পেল সে। রেখার উত্তরে এসেছে বলে নাচতে লাগলো পুলকে। পড়ে শোনালো চিঠি। মাই ডিয়ার, তোমার চিঠি পেয়ে খুশি হয়েছি। দয়া করে আমাকে তোমার ছবি পাঠাও।
এর পরের বার যখন কলকাতায় ফাংশন করতে যাব তখন অবশ্যই দেখা করব। ও এমন উত্তেজিত হয়ে গেল যে তখনই ছবি না পাঠিয়ে স্বস্তি পাচ্ছিল না। অথচ ওর এখনকার কোনো ছবিই নেই। যা আছে তা আমাদের বিয়ের সময় তোলা। আমি একটু অবাক হয়ে চিঠিটা দেখছিলাম। আবিষ্কার করলাম এটা ওর অফিসের কাছাকাছি কোথাও পোস্ট করা হয়েছে। চিঠির হাতের লেখাও ছেলেদের। আমাদের বিয়ের ছবি পাঠাবে বলে ঠিক করলো ও। বলল, তোমার ছবিটাও দেখুক, তাহলে বুঝবে আমি খুব একটা ফেলনা নই। অনেক চেষ্টা করে ওকে বোঝাতে পারলাম না ওটা রেখার চিঠি নয়। আমাকে না জানিয়ে ফটো পাঠিয়ে দিল ও। এর কিছুদিন বাদে ইনডোর স্টেডিয়ামে বোম্বের শিল্পীদের নিয়ে জলসার বিজ্ঞাপন বের হলো। তাতে রেখার নাম পড়ে উত্তেজনা চরমে উঠল ও। তাতে রেখার নাম পড়ে উত্তেজনার চরমে উঠল ও। বলল, বাড়িটাকে ভালো করে সাজাও। কেন? যদি রেখা এখানে আসতে চায় তাহলে? তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। সেই রাত্রে আমি ওকে সঙ্গ দিতে রাজি হলাম না। ও ঠোঁট ফোলালো, ঠিক আছে, দরকার নেই, কাল রেখার সঙ্গে দেখা হবে, হয়তো আমাকে হোটেলেই থেকে যেতে বলবে। তোমাকে সারা রাত একা শুতে হবে, আমার কি? আমি কি বলবো? পরদিন খুব সেজেগুজে বেরিয়ে গেল। আমি কাঁদলাম, ঈর্ষায় নয়, দুঃখে। ডাক্তার বলেছেন ওর মনে কোনো দুঃখ না দিতে, কোনো রকম মানসিক চাপের মধ্যে না রাখতে। সন্ধ্যের আগে ও ফিরল পুলিশ ভ্যানে। একজন অফিসার ওকে নিয়ে এলো। ওর মাথায় ব্যান্ডেজ, মুখ ফোলা। অফিসার জিজ্ঞাসা করলো, ইনি আপনার স্বামী? হ্যাঁ। আপনি জানেন না ইনি পাগল? এখন তো ভালো আছে। ভালো আছে? গ্র্যান্ড হোটেলে ঢুকে সোজা রেখার ঘরের দরজায় নক করেছেন। রেখাকে দেখে বলেছেন, আমি এসেছি তোমাকে বিয়ে করতে। ভদ্রমহিলা নার্ভাস হয়ে চিৎকার করতে সবাই ছুটে যায়। একে ঠান্ডা করতে মারতে হয়েছে। থানায় নিয়ে গিয়ে কথা বলতে বুঝলাম মাথা ঠিক নেই। এমন লোককে কখনো একা বাইরে পাঠাবেন না। আমার মায়া হলো, তাই পৌঁছে দিয়ে গেলাম কেস না দিয়ে। ও চুপচাপ বসেছিল। অফিসার চলে গেলে জিজ্ঞাসা করলাম, ব্যান্ডেজ বাঁধল কে? ডাক্তার, থানায়। তুমি কি? ভালো করে বোঝাবার স্কোপই পেলাম না। তার মানে? রেখা এমন চেঁচিয়ে উঠল আর সবাই ছুটে এলো। আফসোসে মাথা নাড়ল ও। তারপর বলল, কিন্তু জানো, আমি একটা আবিষ্কার করলাম। কি? ছবিতে রেখাকে যত সুন্দর দেখায় সামনাসামনি তার অর্ধেকও নয়। ওর চেয়ে তুমি অনেক সুন্দরী। এসো, তোমাকে একটু আদর করি। আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম। যা তা বললাম ওকে। ও সুরসুর করে বিছানায় শুয়ে পড়ল। আমি একা কাঁদলাম। এই যে কাণ্ড ও করলো তা কোনো মতলব নিয়ে নয়, তা আমি জানি। আমাকে সুন্দরী বলার মধ্যে তার কোনো চাতুরি নেই। কিন্তু এইসব সত্ত্বেও এমন ব্যাপার দিনের পর দিন সহ্য করে যাচ্ছি আমি। আর তার সঙ্গে সমানে বাবা মায়ের চাপ সামলাতে হচ্ছে। ওকে ডিভোর্স করতে হবে। যদি চাই পেয়ে যাব। কোর্টে প্রমাণ দাখিল হলে ওর চাকরিও চলে যাবে। এই কোয়ার্টার্স ছেড়ে দিতে বাধ্য হবে। ওর মা ওকে আশ্রয় দেবে না। কোথায় যাবে ও? একমাত্র রাস্তায় আমাদের স্কুলের সামনে বসে থাকা পাগলটার মতো ওকে বাকি জীবন কাটাতে হবে। যে মানুষটার সঙ্গে আমার অন্তত একটা বছর সুখে কেটেছিল, তাকে পথের পাগল হিসেবে কি করে ভাবতে পারি? না, কোনো ভালোবাসা নেই, প্রেমও নেই। যদি স্নেহ বলা যায়, মায়া বলা যায়, তাহলে সেটুকুই রয়েছে। কিন্তু কতকালেই বোঝা বইব? ও কোনো কালেই সম্পূর্ণ ভালো হবে না, এটা এতদিনে জেনে গিয়েছি। ওর মাইনে বাবদ যে টাকা পাই তাই দিয়ে আমাদের ভালোভাবেই চলে যেত। কিন্তু প্রতি বছর নার্সিং হোমের খরচ জোগাতে গিয়ে সেটা সম্ভব হচ্ছে না। কষ্টে শিষ্টে চালিয়েও এখন কুল পাই না। জানি সামনের গরমের সময় আবার ওকে পাঠাতে হবে। তখন টাকা লাগবে। সঞ্চয় বলতে ওর কিছুই নেই। এবার শীতকালে প্রভিডেন্ট ফান্ড থেকে ওকে দিয়ে ধার করাতে হবে, নইলে নার্সিং হোমে পাঠানো সম্ভব নয়। আপাত সুস্থ অবস্থায় কথা বললে দেখি এসব নিয়ে ওর কোনো ভাবনা চিন্তা নেই। দৈনন্দিন যেসব খরচ, যেমন বাজার, মুদিখানা, এ নিয়ে ভাবারও কিছু নেই। দিনের বেলায় ঠাকুরের দোকান থেকে 5 টাকার রুটি আর তরকারি নিয়ে এলে দুজনের পেট ভরে যাবে। আর রাতে রুটির সঙ্গে আলুর দম, সেটার জন্য লাগবে 4 টাকা। বাজারে গেলে অনেক খরচ হতো। এই হলো ওর সমস্যা সমাধানের প্রস্তাব। প্রথম প্রথম আমি প্রতিবাদ করতাম।
এখন মেনে নিয়েছি। অতএব মাসের বেশিরভাগ দিন এ বাড়িতে রান্না হয় না। রবিবারে আমি জোর করে বাজারে যাই বলে যা কিছু হয়, এবং সেদিন ওকে যেভাবে খেতে দেখি তাতে মায়া বাড়ে। গত পরশু সেন সাহেব এসেছিলেন। ভদ্রলোক কেন গাড়ি থামিয়ে আমাদের লিফট দিলেন সেটা আমি এখনো বুঝতে পারিনি। অফিসে ও যে চাকরি করে তাতে সেন সাহেবের পক্ষে ওকে চেনাই সম্ভব নয়। তিনি অনেক ওপরের অফিসার। ভদ্রলোকের কথায় বোঝা গেছে আগে ওদের আলাপ ছিল না। তবে অফিসের কারো মাথায় গোলমাল হলে লোকে কৌতূহলী হতে পারে। সেইভাবে সেন সাহেব ওকে চিনতে পারেন। কিন্তু সেই কারণে যে গাড়ি থামানো স্বাভাবিক নয় তা যে কেউ বুঝবে। ভদ্রলোক এই বাড়িতে এলেন। স্বামী ওর সঙ্গে যেরকম ব্যবহার করা উচিত করেনি, কিন্তু তার জন্য একটুও বিরক্ত হননি। ব্যাপারটা নিয়ে যত ভাবছি তত অস্বস্তি বাড়ছে। মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউরা বোধহয় নতুন কিছু চট করে মেনে নিতে পারে না। সব সময় একটা সন্দেহের কাঁটা বিঁধে থাকে। কিন্তু সেন সাহেব অত্যন্ত ভদ্রলোক। কথাবার্তায় রুচির ছাপ আছে। মেয়েরা চাহনি দেখে পুরুষের চরিত্রের যে আন্দাজ পায় তাতে উনি স্বচ্ছন্দে উত্তীর্ণ। এসবই আপাতত ভূমিকা। ভদ্রলোকের মনে কি আছে আমি জানি না। তবে ওর সহকর্মী তিনজনের সঙ্গে বিস্তর তফাৎ সেটা বুঝতে পেরেছি। বিকেলবেলায় ওকে চা আর টোস্ট দিলাম। প্রচণ্ড জোরে টেপ চালিয়ে শুয়েছিল ও। মনে হয় ওই বিকট শব্দ কানের ভেতর দিয়ে মস্তিষ্কে আঘাত করলে ওর আরাম হয়। ও উঠে বসল। আমি শব্দটা কমিয়ে দিলাম। ও বলল, আমি খুব খারাপ লোক। অবাক হয়ে গেলাম। কেন? তোমাকে খামোখা কষ্ট দেই। চায়ের কাপ নামিয়ে রেখে ওকে জড়িয়ে ধরলাম। ওর মাথায় এখনো ব্যান্ডেজ। ও বসেছিল, আমি দাঁড়িয়ে। আমার বুকে মুখ গুজে দিল। আমি ফিসফিস করে বললাম, এমন কাজ আর কখনো করো না। তোমাকে তাড়াতাড়ি ভালো হতেই হবে। আমি তো এখন ভালোই আছি। আরো ভালো। তারপর তোমাকে নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এ ভালোবাসা নয়, প্রেম নয়। আবার বলছি, একটা শিশুর জন্য যে মায়া মনে জাগে তাই আমাকে আচ্ছন্ন করেছিল। ও আমার বুকে মুখ ঘষতে আরম্ভ করতেই আমি সরে গেলাম। ও আপত্তি করল। চলে যেও না, কাছে এসো। না, চা খেয়ে নাও। মুহূর্তে মায়াটুকু উধাও হয়ে গেছে আমার। এই মুহূর্তে ও আর শিশু নয়। মন তেতো হয়ে গেল। আমার গলার স্বরে এমন কিছু ছিল যে ও চায়ের কাপে চুমুক দিল। কিছুক্ষণ পরে আমি সেন সাহেবের কথা তুললাম। ও মাথা নাড়ল। পাপস! আমার ওপরে দুজন অফিসার, তার ওপরে উনি। অফিসের সবাই অবাক হয়ে যাবে আমার বাড়িতে সেন সাহেবের আসার কথা শুনলে। আমি আশঙ্কিত হলাম। বলার কি দরকার? বলবো না? না, সেন সাহেবকে লজ্জায় ফেললে তোমার বিপদ হতে পারে। লজ্জা কেন? এখানে এলে লজ্জার ব্যাপার হবে কেন? লোকে এই নিয়ে নানান কথা বলবে। ছেড়ে দাও। আমরা লোকের কথায় খাই না পড়ি। তবে সেন সাহেবকে দেখতে অনেকটা সঞ্জীব কুমারের মতো, তাই না? হ্যাঁ, অনেকটা। তুমি কিন্তু অফিসে গিয়ে আর ওর কথা বলো না। দূর, আমাকে ঢুকতেই দেবে না। সেদিন সন্ধ্যের পর উনি এলেন। বেল বাজতেই দরজা খুলে দেখলাম উনি দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, ব্যস্ত? না না, আসুন। আমি তাড়াতাড়ি বললাম। টেপটা বাজছিল। সেন সাহেবকে দেখে প্রায় লাফিয়ে উঠল ও। ছুটে এসে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, আপনি অনেক দিন বাঁচবেন। দূর চাই, আপনি বলবো না, তুমি বলছি। তুমি আমার দাদার মতো। একটু আগে তোমার কথাই ভাবছিলাম। বসো বসো। আচ্ছা, এখানে এলে তোমাকে লজ্জায় পড়তে হবে কেন বলো তো? ওর আমার আকস্মিক পরিবর্তনে আমিও হতভম্ব হয়ে গিয়েছিলাম। সেন সাহেবের হওয়া স্বাভাবিক, কিন্তু উনি চট করে সামলে নিয়ে বললেন, বুঝতে পারলাম না। এ বাড়িতে আসছো তুমি, এটা জানাজানি হলে নাকি তুমি লজ্জায় পড়বে, তাই? আমি এগিয়ে গেলাম। কি হচ্ছে কি? ওকে তুমি বলছো কেন? কেন? তুমি বললে কি অন্যায় হবে? আপনি বললে মনের কথা বলা যায় না। দাদাকে তুমি বললে দোষের কি? তুমি রাগ করেছ? সেন সাহেব হাসলেন। ঠিক আছে, কিন্তু লজ্জার ব্যাপারটা উঠছে কেন? ও বলল, আমি জানি না, ও আমাকে বলেছে। আমি অপ্রস্তুত। বললাম, আপনাদের দুজনের চাকরিতে পার্থক্য এত যে লোকে কথা বলার জন্য মুখিয়ে থাকবে। এতে আপনি অস্বস্তিতে পড়তে পারেন। ও বলল, অফিসের ব্যাপার অফিসে। বাইরে কে কি করছে তাতে লোকের কি?
সেন সাহেব বললেন, আমি বুঝতে পারছি না। আমার আসার জন্য আপনি কোনো অস্বস্তিতে পড়েননি তো? সেরকম হলে নিঃসংকোচে বলতে পারেন। আমি প্রতিবাদ করলাম, ওমা ছি! তাহলে এইসব প্রসঙ্গ এখানেই শেষ হোক। চা খাওয়ান। সেন সাহেব বসলেন। আবার বেল বাজলো। আমি এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলাম হাউজিং এর দেওররা দাঁড়িয়ে আছে, যারা এর আগের বার ওর সহকর্মীদেরকে তাড়িয়ে দিতে আমাকে সাহায্য করেছিল। কোনো প্রবলেম নেই তো বৌদি? না তো, কেন? এক ভদ্রলোককে একটু আগে আসতে দেখলাম গাড়ি নিয়ে। এর আগেও একদিন ওকে গাড়ি নিয়ে যেতে দেখেছি। নতুন কোনো ধান্দাবাজ হলে বলুন। উৎসাহে টগবগ করছিল ছেলেগুলো। কথাগুলো যদিও চাপা গলায় বলছিল, তবু আমি ভয় পেলাম যদি উনি শুনতে পান। তাড়াতাড়ি বললাম, না না, উনি আমাদের আত্মীয়। ও, যেন নিরাশ হলো ছেলেরা। আগে তো কখনো দেখিনি। এতদিন বাইরে ছিলেন, খুব বড় চাকরি করেন। তাহলে আমাদের কিছু করার নেই। দাদা কেমন আছে? এখন ভালো। এই চল। ওরা চলে গেল। আমি দরজা বন্ধ করলাম। এই সময় ও এগিয়ে এলো। ওরা কেন এসেছিল? এমনি। এমনি না, নিশ্চয়ই চাঁদা চাইছিল। বহুত বদমাস সবাই। আমি কোনো কথা না বলে বাইরের ঘরে এলাম। উনি তখন মন দিয়ে গান শুনছেন। ক্যাসেট ভদ্রভাবে বাজছে। আমাকে দেখা মাত্র জিজ্ঞাসা করলেন, আমার গাড়ি নিয়ে কোনো প্রবলেম হয়েছে কি? যখন পার্ক করলাম তখন কয়েকটা ছেলের মুখ দেখে মনে হয়েছিল ওরা ঠিক খুশি হলো না। না না, আপনার কোনো ব্যাপার নয়। আজ ওকে খাবার আনতে পাঠালাম। টাকা বের করতেই বলল, এই বললে মাসের টাকা শেষ, টাকা নেই, আর সেন সাহেবকে খাওয়ানোর জন্য টাকা বেরিয়ে এলো। আমি ইশারাতে চুপ করতে বললাম। যদিও আমরা পাশের ঘরে কথা বলছি, ও ঘরে টেপ বাজছে, তবু যদি শুনে ফেলেন। আমি বললাম, উনি আমাদের অতিথি, তোমার বড় কর্তা। ওকে একটু খাতির না করলে হবে? তা করো, কিন্তু তুমি মিথ্যা কথা বলছিলে আমাকে। আমাকে 5টা টাকা দাও তো বেশি, প্লিজ। ও হাত বাড়ালো। কি করবে টাকা দিয়ে? এখন বলবো না, পরে বলবো। ও টাকা নিয়ে বেরিয়ে গেলে আমি পাশের ঘরে এলাম। সেন সাহেব হাসলেন। আমার বোধহয় এভাবে আসা ঠিক হয়নি। ওমা কেন? আপনি আসায় আমরা খুব খুশি। কিন্তু নিজেদের কাজকর্ম নিশ্চয়ই ছিল। না, অনেকদিন চিকেন রোল খাইনি। গড়িয়াহাট থেকে আনতে বললাম। কি দরকার ছিল? বললাম তো অনেকদিন খাইনি, আমার জন্য আনাচ্ছি। হাসলাম আমি। সেন সাহেব বললেন, যে ডাক্তার আপনার স্বামী ট্রিটমেন্ট করছেন তার উপর আপনার ভরসা আছে? বললাম, উনি খুব চেষ্টা করছেন। ইমপ্রুভ হয়েছে? আমি তাকালাম। সেন সাহেবের মুখ দেখে মনে হলো খুব আন্তরিকভাবে জানতে চাইছেন। ও অসুস্থ হবার পর প্রথম দিকে বাবা মা ছাড়া আর কাউকে পাশে পায়নি যে এ ব্যাপারে আমাকে একটু পরামর্শ দেবে। কোন ডাক্তারকে দেখাবো, কোন নার্সিং হোমে ভর্তি করাবো, এসবই আমাকেই খোঁজ নিয়ে করতে হয়েছে। বাবা এখন হাল ছেড়ে দিয়েছেন। সোজা বলেছেন যদি ডিভোর্স করতে চাই তাহলে উনি আমার সঙ্গে থাকবেন। সেন সাহেবকে দেখে মনে হলো ওর উপর ভরসা করা যায়। বললাম, একদম নয়, ওষুধ খাওয়ালে ঠিক থাকে, কিন্তু সেই ঠিক থাকাটাও সাধারণের মতো নয়। অসংলগ্ন কথা বলছে যা নিজেই বুঝতে পারে না। আর মার্চ মাস এলেই ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন নার্সিং হোমে দেয়া ছাড়া কোনো উপায় থাকে না। এভাবেই চলছে। আপনাদের অফিস যদি সহযোগিতা না করতো। এতদিন অফিস থেকে কোনো অ্যাকশন নেয়নি, নিচের তলায় ব্যাপারটা চেপে গিয়েছিল। কিন্তু আপনাদের এই হাউজিং এর কেউ চিঠি লিখেছে যে উনি অফিস না গিয়ে মাইনে নিয়ে থাকেন। স্বভাবতই ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে। নিচের তলা থেকে উপরে উঠতে উঠতে সেই ফাইল আমার কাছে এসেছে। কি হবে এখন? আমি সত্যি সত্যি ভয় পেলাম। আজকে আমি এসেছি ওই কারণেই। আপনার স্বামী যখন সুস্থ থাকবে তখন ওকে জোর করে অফিসে পাঠান। কাজ করুক বা না করুক, অফিসে বসে থাকুক। আমার ভয় লাগে। গরমের সময় ভয়ের কারণ বুঝতে পারছি। এখন ভয় পাচ্ছেন কেন? ও উল্টোপাল্টা কথা বলে, তাই নিয়ে লোকে হাসাহাসি করতে পারে। করুক, হয়তো তা দেখে ওর মধ্যে পরিবর্তন আসতে পারে। আপনি ওকে অফিসে পাঠান। এখন থেকে অন্তত 4 দিন ও যদি সপ্তাহে যায় তাহলে আমি কিছু করতে পারবো। অবশ্য আপনার প্রতিবেশী ওই চিঠি না পাঠালে এসব কথাই উঠতো না। আমি অন্যমনস্ক হলাম। সকালে ওকে তৈরি করে রোজ অফিসে পাঠানো যে মুশকিল, তা কি করে বোঝাবো?
তবু আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমি জোর করে পাঠাবো ওকে। সেন সাহেব বললেন, আমি উঠি এবার। সে কি? আমি আপত্তি করলাম। ও খাবার আনতে গিয়েছে যে। থাক না, আসলে এই সময় আমি ক্লাবে যাই। ও, আমার ধারণা বড়লোকেরা সন্ধ্যের পর ক্লাবে যায়। সেখানে তাদের ব্যবসার কথা বলে, খেলাধুলা করে, নাচানাচি হয়, আবার মদও খেতে পারে। তা সেন সাহেব যে চাকরি করেন তাতে ক্লাবে যাওয়া অস্বাভাবিক নয়। আমার মুখ দেখে উনি হাসলেন। ঠিক আছে, আজ না হয় এখানেই আড্ডা মারি। আর কি খবর বলুন। আমি হাসলাম। আমাদের আর কি খবর হতে পারে? সেন সাহেব বললেন, আমার মনে হয় ওর ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না। যিনি এখন দেখছেন তিনি ভালো ডাক্তার হতে পারেন, তবুও অন্য কাউকে কনসাল্ট করা উচিত। দরকার হলে কোনো ভালো নার্সিং হোমে টানা কিছুদিন রেখে চিকিৎসা করানো যেতে পারে। আমি হাসলাম। তা কি করে সম্ভব? কেন? আমরাও অত টাকা কোথায় পাবো? আমি বললাম, অফিসেও তো জানাতে পারছি না। ও হ্যাঁ, তাই তো। সেন সাহেবকে চিন্তিত দেখালো। ক্যান্সার বা টিবি বললে অফিস খরচ দেবে চিকিৎসার, কিন্তু পাগলামির কথা জানতে পারলে। আমি মাথা নাড়লাম। হঠাৎ সেন সাহেব বললেন, আর একটা উপায় আছে। আমি উৎসুক চোখে তাকালাম। আপনি ওর সত্যিকারের অবস্থা জানিয়ে আবেদন করতে পারেন। অফিস ইচ্ছে করলে ওকে স্বেচ্ছা অবসরের সুযোগ দিয়ে চাকরিটা আপনাকে অফার করতে পারে। আর আপনি চাকরিতে ঢুকেও ট্রিটমেন্টের জন্য টাকা পেতে পারেন। ওর বদলে আমি চাকরি করব? এখন যা অবস্থা সেটা অনেক নিরাপদ নয় কি? কথাটা আমি কখনো ভাবিনি। কি উত্তর দেব মাথায় আসছিল না। লোকে কি বলবে? স্বামী পাগল বলে নিজে চাকরি হাতিয়ে নিল? অসম্ভব। এই সময় বেল বাজলো। আমি যেন নিষ্কৃতি পেলাম ভাবনা থেকে। দৌড়ে গেলাম দরজা খুলতে। ও এসেছে, হাতে প্যাকেট। রান্নাঘরে প্যাকেটটা নিয়ে গিয়ে দেখি চিকেনের বদলে এগ রোল নিয়ে এসেছে। ও আমার পেছনে দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করলাম, এ কি, চিকেন রোল আনুনি? কি করব, টাকায় কুলালো না। কুলালো না? আমি অনেক বেশি দিয়েছিলাম তোমাকে। হ্যাঁ তো, কয়েকটা ছেলে আমাকে খুব ধরলো, ওদের খাইয়ে দিলাম। তোমাকে খাওয়াতে বললো আর তুমি খাইয়ে দিলে? ইস, এমনি দিয়েছে নাকি? ওরা কাল আমাকে ছবি দেখাবে। কি ছবি? একটা মেয়ের। মেয়েটা নাকি একদম শ্রীদেবীর মতো দেখতে। বেচারা এত গরিব যে ওর বাবা কোনো এক বুড়োর সঙ্গে বিয়ে দিচ্ছে। ছেলেরা আমায় বলতে আমি রাজি হয়ে গেলাম। একটা দুঃখী মেয়ের যদি উপকার করা যায়। ওরা বলল খাওয়ালে কাল মেয়েটার ছবি দেখাবে আমাকে। তাই খাইয়ে দিলাম। আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। সেন সাহেব পাশের ঘরে বসে না থাকলে হয়তো চেঁচামেচি করতাম, কিন্তু এখন মুখ বন্ধ রাখতে হলো। সেন সাহেবকে প্লেট দিয়ে বললাম, উনি চিকেনের বদলে এগ নিয়ে এসেছেন। সেন সাহেব বললেন, ভালো করেছেন। চিকেনের নামে কেউ কেউ যে কি ঠিক চালায় তাতে আমার সন্দেহ আছে। ডিমে কোনো ভেজাল চলবে না। হঠাৎ মনে হলো উনি যেন ইচ্ছে করে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমার ভালো লাগলো না। ও কিন্তু খুব খুশি। তাহলে ডিম নিয়ে এসে আমি ভালোই করেছি বলুন। খেতে খেতে মাথা নাড়ল। শ্রীদেবীকে আপনার কেমন লাগে স্যার? সারা ভারতবর্ষের মানুষের ভালো লাগে, আমি বাদ যাব কেন? রেখাকে? হ্যাঁ, উনিও ভালো। কে বেটার? সেটা তো ভাবিনি কখনো। সেন সাহেব রোল হাতে নিলেন। আমার একটাই সমস্যা। আচ্ছা, আজ একজন বলল আমরা নাকি আইনত একটার বেশি বিয়ে করতে পারি না। এই আইনটা কেন করলো বলুন তো? দশরথের ৩টি বউ ছিল, অর্জুনের তো অগুন্তি, আমার ঠাকুরদার ২ বউ ছিল। আপনার সমস্যাটা কি? আমি যদি শ্রীদেবীকে বিয়ে করি তাহলে পুলিশ আমাকে ধরবে। তাহলে ধর্মেন্দ্রকে ধরলো না কেন? অবশ্য ওরা বলল যদি তুমি আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে সম্মতি দাও তাহলে নাকি বেআইনি ব্যাপার হবে না। আমি বলেছি রেখাকে বিয়ে করতে চাইলেও সম্মতি দেবে না কিছুতেই, কিন্তু শ্রীদেবীর বেলায় না করবে না। কারণ কি জানেন? আজ আবার সেন সাহেবকে আপনি বলছে ও। হয়তো ভুলে গিয়েছিল হৃদ্যতা দেখিয়ে তুমি বলেছে এক সময়। কিন্তু সেন সাহেব এসব সহ্য করে বসে আছেন, এটাই অদ্ভুত লাগছে। আপনাকে সিনেমার নায়িকারা খুব টানে না? খুব। আচ্ছা, আমার বউ সিনেমার নায়িকা হতে পারে না? সেন সাহেব আমার দিকে না তাকিয়ে বললেন, পারেন। ও আমার দিকে তাকালো। কি গো, সিনেমা নামবে নাকি?
আমি নামতে রাজি নই। যদি ওঠার ব্যাপার হয় তাহলে উঠতে পারি। সেন সাহেব বললেন, ভালো বলেছেন। আপনি কখনো অভিনয় করেছেন? লজ্জা পেলাম। সেরকম কিছু নয়, স্কুলের নাটকে মাঝে মাঝে। আপনি উঠতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু যদি ইচ্ছে হয় বলবেন। আমার এক বন্ধু খুব নামী পরিচালক, রোজ ক্লাবে আসে। ওকে আপনার কথা বলতে পারি। তারপর আপনার লাক। সঙ্গে সঙ্গে ও লাফিয়ে উঠল। শিওর? আপনি স্যার বলুন। আমি বলছি, সুযোগ পেলে ও খুব নাম করবে, একেবারে বিখ্যাত হয়ে যাবে। ব্যাপারটা ভাবতে বলে সেন সাহেব চলে গিয়েছিলেন। এখন মধ্যরাত। বাধ্য ছেলের মতো ওষুধ খেয়ে ও ঘুমোচ্ছে। একটা গোটা রাত ঘুমোতে পারলেও ও পরের দিনের দুপুর পর্যন্ত ঠিকঠাক থাকে। ওর দিকে তাকালাম। একেবারে শিশুর মতো মুখ। ঘুমের ঘোরে বোধহয় হেসেছিল। ঠোঁটের কোণে সেটা এখনো লেগে থাকায় আরো নির্মল মনে হচ্ছে। সেন সাহেব আমাকে ভাবতে বলেছেন। কি ভাববো? আমি নায়িকা হব কিনা? বিয়ের 10 বছর পরে সিনেমার নায়িকা? অবশ্য 30-এ পৌঁছাতে এখনো অনেক দেরি আমার। আর এখনো নায়িকা চরিত্রে অভিনয় করেন যারা, তাদের কেউ কেউ প্রায় 50। তাই বয়স নিয়ে সমস্যা বোধহয় হবে না। কিন্তু আমি কি অভিনয় করতে পারবো? আমাকে যদি প্লেন চালাতে বলা হতো অথবা সরোদ বাজাতে, আমি তো পারতাম না। অভিনয় করা কি খুব সহজ কাজ? তাহলে কারো অভিনয় দেখে মনে হয় পুতুল পুতুল, আবার কারো অভিনয় দেখে মন ভরে যায় কেন? ধরা যাক আমি পারলাম। পরিচালক আমাকে এমনভাবে শিখিয়ে দিলেন যে আমার অভিনয় করতে কষ্ট হলো না। আমি খাটলামও খুব। তাতে নাম যে হবে তার তো নিশ্চয়তা নেই। তবু ধরা যাক নাম হলো, টাকা হলো। তারপর কি হবে? টাকার কথা মনে আসতেই ওর দিকে তাকালাম। আমি যদি ভালো টাকা পাই তাহলে ওর চিকিৎসার কোনো ত্রুটি রাখবো না। ভারতবর্ষের সেরা চিকিৎসার ব্যবস্থা ওর জন্য করতে একটুও দ্বিধা করব না। তারপর ও ভালো হয়ে গেলে, অনেক টাকা জমলে আমি অভিনয় করা ছেড়ে দেব। আর এর মধ্যে সেই অপারেশনটাও করিয়ে ফেলবো। আমার সমস্ত শরীরে ড্রাম বাজতে আরম্ভ করলো। কি সুখ, কি সুখ! সমস্ত শরীর যেন সুখের কদম হয়ে গেল। আমার মনের মধ্যে আমার মনের মধ্যে যে আরেকটা মন ছিল, তা আমি এতকাল জানতামই না। আজ এই স্বপ্ন দেখার সুযোগ পেয়ে সেই মন ছটফটিয়ে উঠে বসল। সারা জীবন আমি কিছু পাইনি। প্রায় কিশোরী বয়সে বাবা বিয়ে দিয়ে দায়িত্ব থেকে মুক্ত হয়েছিলেন। আমি যে স্বামীকে পেয়েছি, তার কাছ থেকে পাওয়ার কিছুই অবশিষ্ট নেই। আমার মতো এত অল্প বয়সের মেয়ে একটা আধপাগল স্বামীকে আগলে আগলে বয়ে বেড়াচ্ছে, সেটা আমি নিজেও ভাবতে পারি না। কিন্তু তবু সেই কাজটা করে যাচ্ছি। অথচ জানি না এর পরিণতি কি। ও যদি আরো পাগল হয়ে যায়, ওর চাকরি যদি চলে যায়, এই কোয়ার্টার্স ছেড়ে দিতে আমরা যদি বাধ্য হই, তাহলে কি খাবো? কোথায় থাকবো? ওকে ছেড়ে আমাকে টিটাগড়ে চলে যেতে হবে সেদিন। আমি কি করব? হঠাৎ মনে হলো ভগবান সেন সাহেবকে দূত করে পাঠিয়েছেন। সে লোকটা কখনোই আমার দিকে মতলবের চোখে তাকায়নি। কখনোই আমাকে অসম্মান করে কথা বলেনি। আমি যদি ওকে বিশ্বাস করি, তাহলে কি ঠকতে হবে? হঠাৎ মনে হলো, উনি তো কলমের এক খোঁচায় আমার স্বামীর চাকরি শেষ করে দিতে পারেন। তা যখন করেননি, তখন ওকে বিশ্বাস না করে কি উপায়? আমি চোখ বন্ধ করলাম। আমার চোখের সামনে অন্ধকার, কিন্তু কখনো কখনো অন্ধকারও মানুষের আপন হয়। বালিগঞ্জ ফাঁড়িতে যে পেট্রোল পাম্প রয়েছে, সেখানে ওদের দেখতে পেলাম। ওরা এই সময় আসতে বলেছিল। আমাকে দেখেই ওরা হৈ হৈ করে উঠল। একজন এগিয়ে এসে বলল, গুরু, তোমার মতো দিল কারো হয় না। কি উদার! একটা মেয়ের দুঃখ দেখে নিজেকে স্যাক্রিফাইস করছো। স্যাক্রিফাইস? আমি জিজ্ঞাসা করলাম। নয়তো কি? লোকে একটা বউ সামলাতে পারে না, তুমি ডাবল সামলাবে? এই ছেলেগুলোকে আমি চিনি। চিনি মানে গড়িয়াহাটে আড্ডা মারতে দেখেছি। কিছুদিন হলো আমার সঙ্গে আলাপ হয়েছে। আমার বউ অবশ্য এদের জানে না। বললাম, তারপর কি খবর? ছবি এনেছো? একজন জবাব দিল, ছিল না, দেবে কোত্থেকে? যা গরিব, ছবি তোলার জন্য যে টাকা লাগে তাই ম্যানেজ করতে পারেনি। তাহলে ছবি না দেখে কি করে হবে? দ্বিতীয় জন বলল, তুমি 20টা টাকা দাও, তাতে ছবি তোলানো হয়ে যাবে। একদিনেরই তো ব্যাপার।
আমার কাছে টাকা নেই, বউ আমাকে টাকা দেয় না। হঠাৎ খুব রাগ হয়ে গেল বউয়ের উপর। আমারই মাইনের টাকা, অথচ আমি খরচ করতে পারবো না। অথচ সেন সাহেব এলে ঠিক খাবার আনতে পারে। বললাম ছবির দরকার নেই, চলো সামনাসামনি দেখে আসি, তাতে সময় বাঁচবে। প্রথমজন বলল, মাথা খারাপ? গরিব বলে কি ওদের মান সম্মান নেই? তোমাকে চেনে না জানে না, হুট করে তোমার সামনে এসে দাঁড়াবে? আগে ছবি দেখো, সম্বন্ধ হোক, তারপর দেখা দেখি। আফটার অল ভদ্রলোকের মেয়ে তো। তৃতীয় জন বলল, 20টা টাকার মামলাই তো, দিয়ে দাও। একটা গরিব মেয়ের বাবাকে যদি সাহায্য না করো, তাহলে সেই বুড়োটা এসে দাও মারবে। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে চলো। কেন? কোথায় যাব? আমার বাড়িতে। আমি কি টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াই? এ কি রে, মাত্র 20টা টাকাও তোমার পকেটে নেই? ঠিক আছে চলো, আমরা যাচ্ছি। ছেলেটা অদ্ভুত গলায় কথাগুলো বলল। শুনে জ্বালা ধরল মনে। মাত্র 20টা টাকা, তবু তার জন্য আজ বউয়ের কাছে হাত পাততে হচ্ছে। তাও অন্যের টাকা নয়, আমার মাইনের টাকা। হন হন করে ফিরে এলাম। বেল বাজাতেই দরজা খুলল বউ। ঘরে ঢুকে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, তুমি ভেবেছোটা কি, হ্যাঁ? এইভাবে আমাকে বেইজ্জত করবে? বউ খুব অবাক হয়ে গেল যেন। কেন, কি হলো? প্রয়োজনের সময় আমি মাত্র 20 টাকা দিতে পারলাম না? 20 টাকার প্রয়োজন হলো কেন? ওই মেয়েটার ছবি তোলা হবে, তাই প্রয়োজন। কোন মেয়েটা? বউ হেসে ফেলল। তুমি আসছো? তোমাকে বলিনি একটা গরিব মেয়েকে বুড়োর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে টাকার অভাবে? মেয়েটাকে দেখতে শ্রীদেবীর মতো। আমি রাজি হলে মেয়েটা বেঁচে যায়, বলিনি? সেই মেয়েটার ছবি ওরা আমাকে দেখাবে, তার জন্য টাকা চাই। কারা দেখাবে? তুমি চিনবে না। শোনো, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব শেষ হয়ে গেল? কতগুলো ছেলে তোমাকে বোকা পেয়ে টাকা হাতাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না? আমাকে তো সবাই বোকা ভাবে। এই যে তুমি, আমারই মাইনের টাকা ঘরে এনে আলমারিতে তুলে রাখো, অথচ আমাকে একটা পয়সাও দাও না। কেন? আমার টাকার উপর আমার রাইট নেই? নিশ্চয়ই আছে। তাহলে টাকা দাও। না, তুমি নষ্ট করবে, ওড়াবে, তা আমি হতে দেব না। তোমার হাতে মাইনের টাকা দিলে সারা মাস না খেয়ে থাকতে হবে। আমাকে বিরক্ত করো না। আমার টাকা তুমি আমাকে দেবে না? না। তা তো বলবেই। আমি শ্রীদেবীর মতো একটা মেয়েকে বিয়ে করছি, এটা তুমি সহ্য করতে পারছো না। ঈর্ষায় জ্বলে পুড়ে মরে যাচ্ছ। আমি চিৎকার করলাম। হঠাৎ বউ শোয়ার ঘরে চলে গেল। আলমারি খোলার আওয়াজ পেলাম। তারপরে একটা ব্যাগ ছুঁড়ে দিল আমার গায়ে। ব্যাগটা নিচে পড়ে গেল। যাও, সব নিয়ে যাও, আমাকে একটু একা থাকতে দাও। ও ভেতরে ঢুকে গেল। আমি ব্যাগটা তুললাম, চেন খুললাম। ইচ্ছে হচ্ছিল যা আছে সব নিয়ে নেই। অনেক কষ্টে নিজেকে সামলে মাত্র 20টা টাকা তুলে নিলাম। চেন টেনে ব্যাগটাকে ডাইনিং টেবিলের উপরে রেখে বাইরে বেরিয়ে এলাম। ছেলেগুলো দাঁড়িয়ে ছিল ডোভার লেনের মুখে। ওরা হাউজিং এর ভেতরে আসেনি, কখনো আসতে দেখিও নি। ওদের হাতে টাকাটা তুলে দিতে খুব খুশি হলো। একজন বলল, কাল বিকেলে চলে এসো ফাঁড়িতে, সঙ্গে মাল রেখো। কেন? বাহ, ছবি দেখে পছন্দ হলে খালি হাতে মেয়ে দেখতে যাবে নাকি? আমার খুব ভালো লাগলো। ওরা চলে গেলে বেশ কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ নজর পড়ল সিনেমার হোর্ডিংটায়। মিঠুন চক্রবর্তী, শ্রীদেবী। সাদা পোশাক পরেছে মেয়েটা। খুব ভালো লাগলো। আমি প্রাণ ভরে দেখতে লাগলাম। সন্ধ্যের পর বাড়িতে ফিরে দেখলাম বাইরের দরজা খোলা। ঘরে আলো জ্বলছে না। শোয়ার ঘরের দরজা বন্ধ। টাকার ব্যাগটা সেই রকম ভাবেই পড়ে আছে ডাইনিং টেবিলের উপরে। আমি বউকে ডাকতে লাগলাম। দরজায় শব্দ করলাম। অনেকক্ষণ পরে বউয়ের গলা শুনতে পেলাম। আমাকে বিরক্ত করো না। আমার খিদে পেয়েছে। টাকা তো দিয়েছি, যা ইচ্ছে করো। আমি পাশের ঘরে চলে এলাম। আমার আবার রাগ বাড়ছিল। সামান্য 20 টাকার জন্য ও এমন করছে কেন? খুব জোরে টেপ চালিয়ে দিলাম। হঠাৎ মনে হলো সামনের গাছের পাতা নড়ছে না। হাওয়া নেই। হাওয়া নেই বলেই বোধহয় বউয়ের মাথা গরম হয়ে গিয়েছে। ডাক্তারকে বললাম ওষুধ দিতে, কিছুই দেয়নি। তার ফলে ওর এসব হচ্ছে। এত রাগ তো আগে কখনো দেখিনি। আমি চোখ বন্ধ করে মাথার উপর হাত তুললাম। খুব কষ্ট হয়, তবু আমাকে করতে হবে।
ভগবানকে বলতে হবে এখনই একটু হাওয়া দিতে। আমি ওইভাবে ৩ বার লাফালাম আর ভগবানকে ডাকলাম। তারপর ধীরে ধীরে চোখ খুলে জানালার বাইরে গাছটাকে দেখলাম। আহ! ভগবান কি ভালো! গাছের পাতাগুলো এখন একটু একটু করে নড়ছে। হাওয়া বইছে। আমি অবশ্যই ইচ্ছে করলে ভগবানকে বলতে পারতাম ঝড় এনে দিতে, কিন্তু তার দরকার নেই। অনেক গরিব মানুষ বিপদে পড়বে। গরিব শব্দটা মনে আসতেই ছেলেগুলোর কথা মনে এলো। ওরা কি টাকা হাতানোর জন্য মিথ্যে গল্প করছে? কাল অফিসে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। সকালবেলায় বউ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে বলে আমি অফিসে যেতে রাজি হলাম। এমনিতে অফিসে যেতে একদম ইচ্ছে করে না আমার। আমি বিএ ফার্স্ট ক্লাস, এমএ পাস। আমার রোজ রোজ অফিসে আসার দরকার কি? কিন্তু বউয়ের রাগ পড়েছে। আবার যদি বাড়ে সেই ভয়ে এলাম। আজকাল আমি অফিসে ঢুকলেই সবাই অদ্ভুত চোখে তাকায়। প্রথমবার নার্সিং হোমে যাওয়ার পর থেকেই এই কাণ্ড। আপনি কেন এলেন? আসার কি দরকার ছিল? আমরা ম্যানেজ করে নিতাম। এইসব সই করে নিজের সিটে বসে দেখলাম কোনো ফাইল নেই। বড়বাবু কাছে এলেন। শরীর কেমন? ভালো। ওষুধ খাওয়া হচ্ছে? নিশ্চয়ই। বৌমা? ভালো। বসুন, গল্প টল্প করুন। আপনাকে আজ কাজ করতে হবে না। বাঁচা গেল। আমি টেবিল বাজালাম, কিন্তু কাহাতক বসে থাকা যায়। হঠাৎ সেন সাহেবের কথা মনে এলো। একবার ওর চেম্বারে গিয়ে আড্ডা মারলে কিরকম হয়? কিন্তু বউ পই পই করে নিষেধ করেছে সেন সাহেবের সঙ্গে দেখা করতে। অবশ্য আমি ঢুকতে চাইলে বেয়ারা আটকাবে, স্লিপ দিতে হবে। থাকবে। খানিক পরে রমেনবাবু কাছে এলো। শরীর ফিট? হ্যাঁ। আপনি ফিট? হ্যাঁ হ্যাঁ। রমেনবাবু হাসলেন। আমার তো কোনো অসুখ হয়নি ভাই। আমারও তো কোনো অসুখ হয়নি দাদা। গুড গুড। লেটেস্ট খবর কি? লেটেস্ট খবর? মনে মনে ভাবলাম, তারপর হাসলাম। বিয়ে করছি। তাই? রমেনবাবু মনে হলো হাসি চাপলেন। আপনার বিশ্বাস হচ্ছে না? না না। তবে বৌমা? ও রাজি হয়েছে। ও রাজি হলে তো আইন কিছু বলতে পারবে না। পাত্রীটি কে? এক গরিব বৃদ্ধের মেয়ে, শ্রীদেবীর মতো দেখতে। কাল 20 টাকা দিয়েছি, আজ ছবি দেখতে পাবো। অবিকল শ্রীদেবী। তারা রাজি হয়েছে? নিশ্চয়ই। আমি ছবি দেখে যদি রাজি হই তাহলেই হবে। রমেনবাবু চলে গেলেন। আমি লক্ষ্য করলাম একটু পরে অফিসে গুনগুন শুরু হয়ে গেল। সবাই আমাকে দেখছে আর হাসছে। বড়বাবু ওদের ধমক দিলেন। এই সময় অরুণ এলো আমার কাছে। আমার চেয়ে বয়সে ছোট। টুল টেনে নিয়ে বসলো। আমাকে জিজ্ঞাসা করলো, শুনলাম বৌদি আপনাকে আবার বিয়ে করতে অনুমতি দিয়েছেন? হ্যাঁ। আপনি যাকে বিয়ে করছেন তাকে দেখতে শ্রীদেবীর মতো? হ্যাঁ, সেরকমই শুনেছি। গম্ভীর হলাম। দাদা, একটা অ্যাপিল আছে, রাখবেন? বলো। আমি একটি মেয়েকে চিনি, একদম হেমা মালিনীর মতো দেখতে। মেয়েটা খুব দুঃখী। ওর বাবা বিয়ে দেবার চেষ্টা করছেন, কিন্তু কোনো ছেলে রাজি হচ্ছে না। কেন? আপনাকে আর কি বলবো। মেয়েটা একটা প্রতারকের পাল্লায় পড়েছিল, তাকে মন দিয়েছিল। সেই শালা ধোকা দিয়ে হাওয়া হয়ে গিয়েছে। মেয়েটা একেবারে ভেঙে পড়েছিল, বাড়ি থেকে বের হয় না পর্যন্ত। তারপর ওর বাবা যতবার বিয়ের সম্বন্ধ করেছে সব ভেঙে গেছে। পাড়ার লোকজনই ভাঙচি দিয়েছে। আপনি যখন বিয়েই করছেন তখন এই দুঃখী মেয়েটাকে উদ্ধার করুন না। হেমা মালিনীর মতো দেখতে বললে? হ্যাঁ, আর শ্রীদেবী তো হেমা মালিনীর নকল, যেমন হেমন্ত আর হেমন্তকণ্ঠী। আমার মন বিষণ্ণ হলো। বললাম, ঠিক আছে, আগে ছবি দেখাও। ছবি কেন? সশরীরে চলে যান, নিজের চোখে দেখে আসুন। আমি গেলেই দেখতে পাবো? নিশ্চয়ই। আপনি ভদ্রভাবে অ্যাপ্রোচ করবেন। মেয়েটির বাড়ি কোথায়? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। মেয়েটির দাদা এয়ারলাইন্সে কাজ করে। নাম সুদীপ বসু। ঠিকানা লিখে দিচ্ছি, গিয়ে দেখে আসতে পারেন। অরুণ একটা কাগজের টুকরো বের করে চটপট ঠিকানা লিখে দিল। সেটা নিয়ে বললাম, তুমি এদের চেনো? অল্প স্বল্প। আমি সুদীপের বন্ধু, ওর কাছেই দুঃখের গল্পটা শুনেছি। অরুণ চলে গেলে অনেকক্ষণ ভাবলাম। হেমা মালিনীর মতো একটা মেয়ে
অতখানি দুঃখ নিয়ে সারা জীবন একা থাকবে? অবশ্য আমার একটা শর্ত আছে। বিয়ের পর ওই বদমাস প্রেমিকের কথা ভাবা চলবে না। ওই বুড়োর মেয়ের চেয়ে এই মেয়েটিকে সাহায্য করা অনেক জরুরি। উহ! বাংলাদেশে কত দুঃখী মেয়ে ছড়িয়ে আছে। ভগবান যদি আমাকে ক্ষমতা দিত, তাহলে আমি সবাইকে সাহায্য করতাম। আমার আর তর সইছিল না। ৩টে নাগাদ বড়বাবুকে বলে বেরিয়ে পড়লাম। বাস ধরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নেমে ঠিকানা খুঁজতে লাগলাম। মেয়ের বাবার নাম সহদেব বসু। বাড়িটা পেলাম। পুরনো বাড়ি। বেল নেই, কড়া নাড়লাম। এখন ৪টে বাজে। রাস্তা ফাঁকা। দ্বিতীয়বার কড়া নাড়তেই দরজা খুলল। এক বৃদ্ধ গেঞ্জি গায়ে লুঙ্গি পরা অবস্থায় জিজ্ঞাসা করলেন, কি চাই? সহদেব বসু আছেন? আমিই সহদেব বসু। ও, আপনার ছেলে সুদীপ এয়ারলাইন্সে কাজ করে? হ্যাঁ, তার কি কিছু হয়েছে? বৃদ্ধ উদ্বিগ্ন হলেন। না না, আমি তার বন্ধু অরুণের কাছ থেকে এসেছি। আমি তো অরুণকে চিনি না। আসুন আসুন। বৃদ্ধ আমাকে বাইরের ঘরে বসালেন। মধ্যবিত্ত বাড়ি। নিজে বসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, কি ব্যাপার? এটা আপনার নিজের বাড়ি? হ্যাঁ, ঠাকুরদা বানিয়েছিলেন। আপনার তো একটি মেয়ে। একটি নয়, দুটি। বড়টির বিয়ে দিয়েছি ৫ বছর আগে। ও। আমি নিজের নাম ঠিকানা অফিসের কথা বললাম। তারপর সোজা পেশ করলাম, আমি এসেছি একটা প্রস্তাব নিয়ে। বলুন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এভাবে আসাটা অবশ্য ঠিক নয়। আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের খবর পেলেন কি করে? অরুণ আমার সহকর্মী, সে দিয়েছে। আমি তো চিনতে পারছি না, তবু এ তো ভালো প্রস্তাব, কিন্তু বলুন, যে আপনাকে খবরটা দিয়েছে সে সব বলেছে? হ্যাঁ, আমি সব জানি। একটা ছেলে ভুলের সুযোগ নিয়েছিল বলে ওর সারা জীবন নষ্ট হয়ে যেতে পারে না। আপনার মন খুব বড়। আমার আনন্দ হচ্ছে। বসুন বসুন। বৃদ্ধ চঞ্চল হয়ে ভেতরে চলে গেলেন। আমি পা নাচালাম। সব ঠিক আছে, শুধু দেখতে হবে মেয়েটা সত্যি সত্যি হেমা মালিনীর মতো দেখতে কিনা। ওটা হওয়া খুব জরুরি। একটু পরেই ভদ্রলোক ফিরে এলেন। সঙ্গে একজন বয়স্কা মহিলা। ভদ্রলোক বললেন, দেখো দেখো, আজকের দিনে এরকম ছেলে দেখাই যায় না। ঈশ্বর যে আছেন তা প্রমাণ হলো। তোমার পূজায় কাজ হয়েছে। বয়স্কা বললেন, তা হ্যাঁ বাবা, তোমরা থাকো কোথায়? ডোভার লেনে। বাবা মা? বাবা নেই, মা আছেন। আমি সোজা হলাম। আজ চলে যাব, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে মেয়েকে দেখতে পারি? নিশ্চয় নিশ্চয়ই। বৃদ্ধ বললেন, রুমা, এই রুমা, এদিকে এসো। বয়স্কা বললেন, একেবারেই তৈরি ছিল না তো, বাড়িতে আর্ট পড়ে হয়ে আছে। সেটাই তো ভালো, হেসে বললাম। মিনিট খানেক পরে দরজার পর্দা সামান্য সরিয়ে যে মেয়েটি এসে দাঁড়ালো, তাকে দেখতে ভালো। হেমা মালিনীর মতো মুখের গড়ন, তবে অত ফর্সা নয়, লম্বাও নয়, কিন্তু মুখে অদ্ভুত বিষণ্ণ ভাব ছড়ানো। আমার কষ্ট হলো। রুমা, নমস্কার কর। মেয়েটি নমস্কার করতেই আমি বললাম, ঠিক আছে, আমার আপত্তি নেই। বাহ, কি ভাগ্য! বৃদ্ধ চেঁচিয়ে উঠল। এবার আপনারা যা করার করুন। রুমা, আমি তোমাকে কয়েকটা কথা বলছি। জীবনে একবার দুঃখ পেয়েছো বলে ভেবো না বারবার পাবে। সব পুরুষই একরকম নয়। আমি তোমাকে একটুও কষ্টে রাখবো না। তোমার বাবার কাছে কোনো পণ চাই না আমি। তবে সেজেগুজে থাকতে হবে। হ্যাঁ, একটু আধটু কাজ হয়তো করতে হবে, তোমাকে রাঁধতে হবে না। আমরা ঠাকুরের দোকান থেকে খাবার কিনে এনে খাই। মাঝে মাঝে শখ হলে আমার বউ রেঁধে দেয়। সে খুব ভালো রান্না করে। খুব ভালো মেয়ে। তোমাকে দেখো, খুব ভালোবাসবে। আমি শেষ করা মাত্র ভদ্রলোক গর্জন করে উঠলেন, কি? বউ মানে? তোমার বউ আছে একটা? হ্যাঁ, সে আমাকে অনুমতি দিয়েছে। আমি হাসি মুখে বললাম। দেখলাম রুমা ছুটে ভেতরে চলে গেল। বৃদ্ধ দাঁড়িয়ে হাত তুললেন। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, নইলে মেরে হাড় ভেঙে দেব। গেট আউট। আমি বোঝাতে চাইলাম, আশ্চর্য, আপনারা এরকম করছেন কেন? আমার কথা শুনুন।
আবার কথা? ঠক, জোচ্চোর, বের হও। ভদ্রলোক এসে আমার হাত ধরলেন। প্রায় টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এসে চিৎকার করলেন, গেট আউট। এইসব আওয়াজ এবং দৃশ্য দেখে রাস্তায় কিছু লোক জড়ো হয়ে গেল। তাদের একজন জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদু? কিছু না, মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন বৃদ্ধ। লোকগুলো এবার আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার দাদা? আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম, মাথা নাড়লাম। ওর মেয়ে খুব দুঃখী, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। ভালো চাকরি করি, দেখতে খারাপ নই, তবুও উনি আমাকে তাড়িয়ে দিলেন। অথচ আমার বউ যে অনুমতি দিয়েছে এটা শুনতেই চাইলেন না। আপনার বউ? মানে আপনি বিবাহিত, তবু বিয়ে করতে এসেছেন? হে কি মাল মাইরি! আপনাকে যে ধোলাই দেয়নি তাই আপনার পাঁচ পুরুষের ভাগ্য। যান, তাড়াতাড়ি কেটে পড়ুন। লোকগুলো আমাকে ভয় দেখাতে লাগলো। আমি ধীরে ধীরে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। এই লোকগুলোর সবাই বোকা হতে পারে না। বউ অনুমতি দেয় আমি দ্বিতীয়বার যে বিয়ে করতে পারি, এ কথা এরা বুঝতে চাইছে না কেন? অবশ্য কেউ যদি আপত্তি করে, তাহলে আমি কি বা করতে পারি? মানুষের উপকার করতে এসে অপদস্থ হতে হলো। কিন্তু অরুণ নিশ্চয়ই এদের চেনে। এরা রাজি হবে না তা কি জানতো না? হয়তো জানতো না। জানলে আমাকে পাঠাবে কেন? এই ভদ্রলোকের ছেলে অরুণের বন্ধু, তাকে ধরলে হয় না? কি যেন নামটা? আহ, কিছুতেই নামটাকে মনে করতে পারলাম না। আজ অফিসে আসার সময় বউ আমার হাত খরচ হিসেবে 10টা টাকা দিয়েছে। দুবারের গাড়ি ভাড়া ছাড়া বাকিটা আমার পকেটেই আছে। বাসে দাঁড়িয়ে আমার খিদে পাচ্ছিল। প্রচন্ড গরম বাসের মধ্যে। অস্বস্তিও হচ্ছিল। নেমে পড়লাম। দেখলাম রাসবিহারীর বাসন্তী দেবী কলেজের কাছে পৌঁছে গেছি। ওখানে একটা ফুচকাওয়ালার কাছে 3 টাকার ফুচকা খেলাম। অনেকদিন পরে বেশ তৃপ্তি হলো। ছেলেবেলায় এসব খেতাম, ঝালমুড়ি, চূড়ন, ফুচকা, কত কি। আচ্ছা, একদিন আবার ছেলেবেলার মতো ঘুরে ঘুরে এসব খেলে কিরকম হয়? কয়েক পা হাঁটতেই মেয়েটাকে দেখতে পেলাম। গায়ের রং ময়লা, কিন্তু মীনা কুমারীর মতো দেখতে। উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কি ফিগার! আমার মনে হলো মেয়েটা খুব দুঃখী। দুঃখ পেলেই মেয়েরা অমন ভঙ্গিতে তাকাতে পারে। আমার ওর জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আজকাল মানুষের উপকার আগ বাড়িয়ে করতে চাইলে বিপাকে পড়তে হয়। এই সময় মেয়েটি আমার দিকে তাকালো, একটু দেখে নিয়ে অল্প হাসলো। হাসিটাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। কেন হাসলো? কেন? যার বুক জুড়ে অথই কান্না, তার ঠোঁটে হাসি আসে কি করে? আমিও হাসলাম, মানে নিজের অজান্তেই হেসে ফেললাম। মেয়েটা আবার হাসলো। এবার বুঝতে পারলাম ও আমার সঙ্গে কথা বলতে চায়। এরকম ধারণা আমার অনেক দিন ধরে আছে। পৃথিবীর সব দুঃখী এবং সুন্দরী মেয়ে আমাকে চায়। এই অবস্থায় মীনা কুমারীর সঙ্গে আমার কথা বলা দরকার। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। বলুন। কি বলবো, আপনি বলুন। মীনা কুমারীর গলার স্বর একটু খসখসে। বোম্বে সিনেমার মীনা কুমারী নাকি জীবন সম্পর্কে হতাশ হবার পর নিজের ওপর খুব অত্যাচার করতেন। সেই কারণে গলার স্বর খসখসে হয়ে গিয়েছিল। এও কি তাই করে? গায়ে পড়ে কথা বলতে এলাম। তাতে কি হয়েছে? আমি বুঝতে পারছি আপনার মনে অনেক দুঃখ আছে। হো মা, কি করে বুঝলেন? মীনা কুমারী আবার হাসল। আমি বুঝি। আমি একটা প্রস্তাব দিতে পারি? বলুন। আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আমি আপনাকে সুখী করতে পারি। মেয়েটি ঘড়ি দেখল। 8টার মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু। 8টা? হ্যাঁ, গড়িয়ায় ফিরে যেতে হবে তো। মেয়েটি আবিষ্ট হলো। কোথায় যেতে হবে? আমি ভেবে নিলাম, কাছেই, ডোভার লেনে। চলুন। পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম, 8টার মধ্যে ফিরে যেতে হবে কেন? বাড়িতে যিনি আছেন তিনি একটা জিনিস। কে আছেন? আমার হাজব্যান্ড। মীনা কুমারী হাসল। আপনি বিবাহিতা? আমি অবাক। ওই আর কি, আমার উপর অত্যাচার করা ছাড়া ওর আর কোনো কাজ নেই। অত্যাচার? ডিভোর্স করছেন না কেন? করতে দিচ্ছে না। তবে আমার সব কাজে বাধা দেয় না। শুধু 9টার মধ্যে বাড়ি ফিরতে হবে, তাই 8টায় উঠবো বলেছি। মনে হলো স্বামী নিশ্চয়ই অনুমতি দিয়েছে।
ডিভোর্স করবে না, তবে যদি স্ত্রী কাউকে বিয়ে করে তাহলেও আপত্তি করবে না। আমার মতো ব্যাপার। কিন্তু ৯টার মধ্যে ফেরার ব্যাপারটা যেন বুঝলাম না। বললাম, উনি আপনাকে ভালোবাসেন? মোটেই না, একদম না। এই যে আপনি আমার সঙ্গে যাচ্ছেন, আমাদের সম্পর্ক পাকাপাকি হয়ে গেলে নিশ্চয়ই বাধা দেবেন। তখন মাথা নাড়ল মীনা কুমারী। মোটেই নয়, একটুও বাধা দেবে না, বরং খুশিই হবে। যাক, আর কোনো চিন্তা নেই। স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করতে স্ত্রী যদি অনুমতি দিতে পারে, তাহলে স্ত্রীকে আবার বিয়ে করতে স্বামী অনুমতি দিলে নিশ্চয়ই বেআইনি হবে না। মীনা কুমারীকে নিয়ে আমাদের ফ্ল্যাটে উঠে এলাম। বেল বাজাতেই বউ দরজা খুলল। আমি মীনা কুমারীকে বললাম, আসুন। বউ সরে দাঁড়িয়েছিল। মীনা কুমারী ঢুকতেই তাকে বললাম, চা বানাও। আপনি এই ঘরে আসুন। ওকে বসার ঘরে নিয়ে এলাম। দেখলাম মীনা কুমারী খুব অবাক হয়ে গেছে। ঘরের জিনিসপত্র দেখছিল। বউ এ ঘরে আসেনি। বললাম, এটা আমার বসার ঘর। উনি কাজের লোক বলে তো মনে হলো না। মীনা কুমারীর গলায় সন্দেহ। না না, কাজের লোক হবে কেন? এই শুনছো? আমি বউকে ডাকলাম। আপনি আমাকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন? হ্যাঁ, সেটাই তো উচিত। বসুন। বউ দরজায় এসে দাঁড়ালো। আমি তাকে বললাম, এর সঙ্গে একটু আগে আলাপ হলো। খুব দুঃখী মহিলা, স্বামী অত্যাচার করে। দেখতে মীনা কুমারীর মতো। মীনা কুমারীর ছবি তুমি দেখেছো, পাকিজা? তখন তুমি খুব ছোট ছিলে। কোথায় আলাপ হলো? বউয়ের গলার স্বর অন্যরকম। বাসন্তী দেবী কলেজের কাছে। হঠাৎ? এই সময় মীনা কুমারী জিজ্ঞাসা করল, আপনি কে? আমি পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতে বললাম, আমার বউ। বউ? হ্যাঁ, বাড়িতে বউয়ের কাছে আমাকে ডেকে নিয়ে এসেছেন? বেশ জোরে বলে উঠল মীনা কুমারী। তাকে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল। আমার বউ সব জানে। ও অনুমতি দিয়েছে। কিসের অনুমতি? একই গলায় জিজ্ঞাসা করল মীনা কুমারী। বিয়ের। বিয়ে? কি ভ্যানতারা করছেন? কে আপনাকে বিয়ে করবে? এরকম কাণ্ড বাপের জন্মে শুনিনি বাবা। আমার সন্ধেটাই নষ্ট হয়ে গেল। দিন, আমাকে টাকা দিন, আমি এখান থেকে চলে যাব। হাত বাড়ালো মীনা কুমারী। কিসের টাকা? আমি হতভম্ব। বাহ, ন্যাকা! ফুর্তি করার জন্য নিয়ে এসে এখন বলা হচ্ছে কিসের টাকা? ৫০০ টাকা রোজগার করি প্রত্যেক ট্রিপে। দিন টাকা। আশ্চর্য! আমি খামোকা আপনাকে টাকা দিতে যাব কেন? তাহলে কেন নিয়ে এসেছেন এখানে বলুন? সে চিৎকার করল। এবার বউ বলল, শুনুন, এটা ভদ্রলোকের পাড়া। এখানে চিৎকার করবেন না। কি আমার ভদ্রলোক রে? ভদ্রলোক মারাচ্ছে। আমাকে এখানে আনার সময় ওর মনে ছিল না? বউ থাকতেও অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করার মতলব। আমি টাকা না পেলে এখান থেকে যাব না। দরকার হলে এখানকার ভদ্রলোকদের ডেকে ডেকে বলবো। খুব দৃঢ় গলায় জানিয়ে দিল মীনা কুমারী। বউ আমার দিকে তাকালো। আমি কি করব? কে জানতো এই মেয়েটা কলগার্ল? ছি 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 ছি! আমি মরমে মরে যাচ্ছিলাম। আপনাকে কত টাকা দিতে হবে? বউ জিজ্ঞাসা করল। ৫০০। আমি অত টাকা দিতে পারবো না। তাহলে আমি যাব না। পাড়ার ছেলেদের বলে আমি আপনাকে পুলিশে দিতে পারি, তা জানেন? দিন না। তাহলে আপনার স্বামীর কুকীর্তি বুঝি চাপা থাকবে? টাকা দিন, আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ, মাথা ঘুরিয়ে বলল মীনা কুমারী। এই সময় বেল বাজলো। বউ আমার দিকে তাকালো। স্পষ্টতই ও ভয় পেয়ে গেছে। তাকে বললাম, তোমার কাছে টাকা থাকলে দিয়ে দাও। মীনা কুমারী জিজ্ঞাসা করল, আপনার পকেট কি গড়ের মাঠ? আবার বেল বাজলো। উপায় না দেখে আমি দরজা খুললাম। সেন সাহেব দাঁড়িয়ে আছেন। মনে হলো প্রাণ ফিরে পেলাম। আসুন আসুন। উনি ঢুকলে দরজা বন্ধ করে বললাম, ভীষণ বিপদে পড়েছি। কি হয়েছে? সেন সাহেব উদ্বিগ্ন হলেন। ওই মেয়েটা টাকা চাইছে। কোন মেয়ে? রাসবিহারীতে দাঁড়িয়েছিল। দেখে দুঃখী মনে হলো। বিয়ে করব ভেবে নিয়ে এলাম বাড়িতে। এখন দেখছি কলগার্ল। টাকা না পেলে বের হবে না বলছে। সেন সাহেব মন দিয়ে শুনলেন। আমার মুখের দিকে তাকালেন। তারপর পর্দা সরিয়ে বাইরের ঘরে ঢুকলেন। আমি পেছন পেছন গেলাম।
পকেট থেকে পার্স বের করে দুটো ১০০ টাকার নোট এগিয়ে ধরলেন সেন সাহেব। নাও, গেট আউট। গলার স্বরে এমন কিছু ছিল যে মেয়েটা আর একটাও কথা না বাড়িয়ে এগিয়ে এসে টাকা নিয়ে সুরসুর করে বেরিয়ে গেল। মনে হলো বুকের ওপর থেকে একটা পাহাড় নেমে গেল। দরজা বন্ধ করে ফিরে এসে সেন সাহেব বললেন, এমন কাজ আর কক্ষনো করবেন না। আমি বললাম, জীবনেও নয়। অনেক শিক্ষা হয়েছে। এজন্যে বলে আগ বাড়িয়ে মানুষের উপকার করতে নেই। বলতে বলতে লক্ষ্য করলাম বউ পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর মুখের চেহারা দেখে খুব কষ্ট হলো। আমি সেন সাহেবকে বললাম, বসুন। সেন সাহেব বসলেন। আমরা দাঁড়িয়েছিলাম। শেষ পর্যন্ত পরিবেশ সহজ করার জন্য আমিই কথা বললাম। আজ কি খাবেন বলুন? মাছ ভাজা? সেন সাহেব যেন অবাক হয়ে আমাকে দেখলেন। বললাম, এখানে দারুণ মাছ ভাজা বিক্রি হয়। ফিশ ফ্রাই নয়, সত্যিকারের মাছ ভাজা। নিয়ে আসবো? বউ, টাকা দাও। আপনার কি খুব খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, হলে মন্দ হয় না। হঠাৎ বউ কড়া গলায় বলে উঠল, না, কিচ্ছু আনতে হবে না। ও। আমি গলার স্বরে বুঝলাম ঝড় উঠবে। চুপচাপ চেয়ার টেনে বসে পড়লাম। বউ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। তারপর বলল, আমার অবস্থাটা দেখেছেন? সেন সাহেব কথা বললেন না। আমি বউকে বুঝতে পারছিলাম না। বউ বলল, আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। ওর কথা বলার ভঙ্গি দেখে খুব মায়া লাগলো। মনে হচ্ছিল আমার কোনো ব্যবহারে বউ বেশ দুঃখ পেয়েছে। এরকম মুখের মেয়ে আমার বুক ভেঙে দেয়। এখন যদি বউকে জড়িয়ে ধরে আমি আদর করতে পারি, তাহলে ধীরে ধীরে সব দুঃখ মুখ থেকে চলে যেতে বাধ্য। কিন্তু আমি ওকে সেন সাহেবের সামনে আদর করতে পারি না। বললাম, বউ, তুমি ওর সঙ্গে কথা শেষ করে নাও। কেন? না মানে? তুমি চুপ করে বসো। বউ বড় চোখ করে বলল, বিয়ে করার মতলব তোমার, তাই না? ঠিক আছে, আমাকে ডিভোর্স করে যত ইচ্ছে বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। ডিভোর্স করার পর এখানে থাকবে তো তুমি? বউ মাথা নাড়ল। উহ, কার সঙ্গে কথা বলছি? না, থাকবো না। তুমি তোমার ওই ফিল্ম স্টারদের জন্য হ্যাংলামি নিয়ে থাকো, আর রাস্তা থেকে খারাপ মেয়ে ছেলে ধরে আনো, সেটা তোমার ব্যাপার। আমি দেখতে আসবো না। বিশ্বাস করো, ও যে খারাপ মেয়ে ছেলে আমি বুঝতেই পারিনি। আমি স্বীকার করলাম, ভেবেছিলাম ভদ্র ঘরের দুঃখী মেয়ে। চুপ করো। কি লজ্জা! তুমি শেষ পর্যন্ত বাড়িতে ডেকে নিয়ে এলে। আর হবে না, বিশ্বাস করো, কথা দিচ্ছি। সেন সাহেব এবার কথা বললেন। ভদ্রলোক এতক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন। বললেন, আচ্ছা, আপনার কি একসঙ্গে অনেক মহিলাকে বিয়ে করতে ইচ্ছে হয়? বললে বউ রাগ করবে। না, আপনি বলুন। হ্যাঁ, হয়। মনে হয় সবার উপকার করি। আপনাকে বিয়ে করলে তারা উপকৃত হবে বলে মনে হয় কেন আপনার? আমার মতো ভালো স্বামী পেলে উপকৃত হবে না? নিজেকে কেন আপনি ভালো স্বামী বলছেন? বউকে জিজ্ঞাসা করুন। এক সময় বউ আমাকে খুব ভালো বলতো। বলতে না বউ? এক সময় বলতো। হ্যাঁ, তবে এখন সেক্স করার সময় বলে। হঠাৎ চিৎকার করে উঠল বউ। মিথ্যে কথা! তুমি তুমি একটা পারভার্ট। সেন সাহেব মাথা নিচু করলেন। বউ দু হাতে মুখ ঢাকল। উফ, আগে তো বলতে। আমি বোঝালাম। আমার এক মাসি বলতো যে পুরুষের কাছে সুখ পেলে মেয়ে ছেলে চিরকাল পোষ মেনে থাকে। চুপ করো। যেমন তোমার মামার বাড়ি তেমন তুমি। এ কথা বাবাও বলতো মাকে। আমার মনে পড়ল। এবার সেন সাহেব বললেন, শুনুন, আপনি যা করছেন তা ওর পক্ষে খুবই অপমানজনক। যেহেতু আপনি নিজে জানেন না কি করছেন, তাই কেউ বললেও বুঝতে পারবেন না। আপনার ভালো চিকিৎসা হওয়া উচিত। হচ্ছে তো। এভাবে নয়, কোথাও গিয়ে কিছুদিন থাকতে হবে। অসম্ভব। নার্সিং হোমে আমি যাব না আর। খুব টর্চার করে। না, এটা সেরকম নার্সিং হোম নয়। কিন্তু আমাদের টাকা নেই। বউ কোথায় টাকা পাবে, তাই না বউ? সেই ব্যবস্থা হতে পারে। অফিস থেকে আপনি ট্রিটমেন্টের খরচ পাচ্ছেন না। আপনার অসুখটার কথা বললে অসুবিধা হবে। আপনি ভিআর নিন। আপনার শরীরের কারণে অবসর নিলে হয়তো ওর চাকরি পেতে অসুবিধা হবে না। উনি কাজে ঢুকলে আপনার চিকিৎসার জন্য টাকা পেতে পারেন।
আমাকে আর অফিস যেতে হবে না? না। বউ যাবে? হ্যাঁ। বউ কি করে যাবে? ওর তো অভ্যেস নেই। অভ্যেস হয়ে যাবে। তাহলে তো ভালো। আমারই মজা হবে। আমি বাড়িতে ফুর্তি করব আর সারা মাস অফিসে গিয়ে বউ আমার মাইনেটা নিয়ে আসবে। আনন্দ পেলাম শুনে। এই সময় বউ বলল, না, তা সম্ভব নয়। সেন সাহেব জিজ্ঞাসা করলেন, কেন? ওর চাকরিটা যদি আমি নেই তাহলে সারা জীবন ওকে বহন করতে হবে আমাকে। ওই বোঝা আমার মাথার উপর চেপে থাকবে। বউ আপত্তি করল। কিন্তু সেন সাহেব কথা বলতে গিয়েও থেমে গেলেন। টাকার জন্য যদি বাইরেই বেরোতে হয় তাহলে ওর অফিসে চাকরি করব কেন? অন্য কোথাও কি একটা ব্যবস্থা করা যাবে না? যাবে না কেন? তবে এখন বাজার খুব খারাপ। যে কোনো একটা বিষয়ে যদি স্পেশালাইজেশন করা না থাকে তাহলে চাকরি পাওয়া মুশকিল। বেশ, তাহলে আমি অভিনয় করতে চাই। আপনি আমাকে সাহায্য করুন। অভিনয় করতে পারবেন? সুযোগ পেলে নিশ্চয়ই করব। তবু আপনি ভেবে দেখুন, ওর বদলে অফিসের চাকরি কিন্তু আপনার পক্ষে অনেক নিরাপদ। একটু ভাবুন। আমার আর কিছু ভাবার নেই। চুপচাপ শুনছিলাম, মনে হচ্ছিল বউ অবাধ্যতা করছে। বোঝাবার ভঙ্গিতে তাকে বললাম, না বউ, ভাবো, ভালো করে ভাবো। তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। ধমকে উঠল বউ। কাল তোমার মা বলবে আমার ছেলেকে ঠকিয়ে চাকরিটা হাতিয়ে নিল। পরশু তুমি এ কথা বলবে, আর আমি সারা জীবনের জন্য পায়ে বেড়ি পড়ে বসে থাকি। তাহলে আমার ভালো চিকিৎসা হবে না? বউ হতাশ ভঙ্গি করে সেন সাহেবকে বলল, বুঝুন, কে বলবে গোলমাল আছে? এমন শেয়ানা আমি কখনো দেখিনি। হ্যাঁ, তোমার চিকিৎসা হবে, তবে সময় লাগবে। তাহলেই হলো। যাই, আমি একটু শুতে যাই। সত্যি সত্যি আমার মাথাটা ঝিমঝিম করছিল। আমি আমাদের বেডরুমে চলে এলাম। জামা কাপড় ছেড়ে খাটো প্যান্ট পরে বাথরুমে গেলাম। জলে হাত দিতে ভালো লাগলো না। মাঝে মাঝে এরকম হয়। গরমের দিন এলে বেশি করে। এখন থেকে বউ টাকা রোজগার করতে বের হবে। বুঝবে ঠেলা? বিছানায় শুয়ে মনে হলো বউ আজ অন্যরকম ব্যবহার করেছে। আমার ওপর যে খুব অসন্তুষ্ট হয়েছে তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। একটু আগে শেয়ানা বলল। শেয়ানা মানে কি? আমি চটপট উঠে চলন্তিকা বের করলাম। শেয়ানা মানে চালাক, জ্ঞানবান, বয়সপ্রাপ্ত। মন ভালো হলো। তার মানে বউ আমাকে গালাগাল দেয়নি। আমি জ্ঞানবান। বিছানায় শরীর এলিয়ে দিলাম। আজকের দিনটায় অনেক ঘটনা ঘটল। শুধু ওই ছেলেদের সঙ্গে দেখা করা হলো না। ওরা নিশ্চয়ই ফাঁড়িতে সেই মেয়েটার ছবি নিয়ে অপেক্ষা করছে। যাব নাকি? এখনো তো বেশি রাত হয়নি। সেই মেয়েটা নিশ্চয়ই আমার মতামত জানার জন্য অধীর হয়ে অপেক্ষা করে আছে। বাইরের দরজায় শব্দ হলো। তার মানে সেন সাহেব চলে গেলেন। আমি কি করব বুঝতে পারছিলাম না। বউ এ ঘরে এলে ওকে বলে যাওয়াটাই কি ঠিক হবে? কিন্তু বউ এ ঘরে আসছে না কেন? আমি দরজার দিকে তাকিয়ে থাকলাম। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অনেকেই একা এর দ্বিতীয় পর্ব। উপন্যাসের বাকি দুটি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।